কফি হ্যালো। এই পেটা আসতে হ্যালো বল। তোর হ্যালো শুনে তো মনে হইতেছে তুই আবার প্রেশার আনার চেষ্টা করতেছিস। আরে আমার তো একটু চাপের সমস্যা আছে, সেটা তো তুই জানিস। আর বিপদের সংকেত আর বিপদের আগ মুহূর্তে আমার যে একটু চাপ বেড়ে যায় সেটাও তো তুই জানিস। হইছে, এবার আস্তে কথা বল একটু। কফি এখন ফুল কফি হয়ে দরজার সামনে দাঁড়ায় আছে। আমার না আবার প্রেশার বাড়ছে, বুঝছিস? আমার যাইতে হবে। তুই একটু আমার একটু বলতো, তুই সকাল সকাল ডিজিটালে না যে রোগীকে লিখেন। আর বেটা বলিস না, মালিহা সকাল সকাল ফোন করে বললো যে ওর কোচিংয়ের সামনে গিয়ে দেখা করতে। আমি গেছি, গিয়ে দেখি যে ওর বাবার লোকজন আসছে ওকে নিয়ে যেতে হবে। তাই কী করবো, আবার ফিরে আসছে। ও আবার আমাকে টেক্সট করে বলে দিচ্ছে যে পরে বিকেলবেলা যেখানে দেখা করি ওইখানে গিয়ে আবার দেখা করতে, বুঝছিস? আচ্ছা মামা, বুঝতে পারছি তোমার খুব কঠিন অবস্থা, কিন্তু এদিকে আমারও কঠিন অবস্থা। আমার আবার প্রেশার। এই তুই এখন চলে গেলে আমি বাসায় ঢুকবো কী করে এখন? মামা তুমি এমনিও তো 1 ঘন্টা আসতে পারবে না, কারণ কফির মালটা 1 ঘন্টার আগে দরজা থেকে যাবে না। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে চাপ কমা, আমি দেখি কফিটা কখন কফিনে ঢুকে। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কফিটা কত নাম না, কফিন, ফুলকপি, এইসব কি? একটা সম্মানীয় মানুষকে কিভাবে কথা বলতে হয় সেই জিনিসটা তোমাদের বাবা মা তোমাদেরকে শিখা দেয় না। আরে তো বাহ ভাই, পারফিউমটা খুব সুন্দর হয়েছে তো, আইটো মারেন তো। থাক, আমার লাগবে না। আর ভাই আপনি এগুলি ভুল বুঝতেছেন, আপনি আমাদের বাড়িওয়ালা না। ফাইনালি আপনি তো আমাদের বাড়িওয়ালা, আপনাকে কি আমরা এরকম অসম্মান করতে পারি বলেন? ও হ্যাঁ, আমি তো আপনাদের ব্যবহারে ভুলেই গেছিলাম যে আমি আপনাদের বাড়িওয়ালা। ভাইয়া শেট শেট শেট, আল্লাহ ভাই আপনার কি কোনো রোগ টোগ হয়েছে নাকি? মানে ভুলমনা টাইপের বলে যান, এরকম কিছু হয়েছে? এরকম কিছু হলে কিন্তু একদম রিস্ক নেওয়া যাবে না ভাইয়া, ডক্টর দেখাইতে হবে। হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ, আপনি আমাকে উত্তেজিত করবেন না। ডাক্তার সাহেব আমাকে বারবার বলেছে আপনি উত্তেজিত হবেন না, উত্তেজিত হলে আমি নাকি অতিরিক্ত কিছু হয়ে যেতে পারে। সো দ্যাট আপনি আমাকে উত্তেজিত করবেন না। না না ভাই, আপনি উত্তেজিত হবেন কেন? আপনি একদম ডক্টরের কথা মতোই চলাফেরা করেন, ফিটনেস ঠিক রাখেন, ঠিকমতো জগিং টগিং করেন, ফ্রেশ রাখেন, আর একদম উত্তেজিত হবেন না, ঠিক আছে? আর আপনি এখন থেকে মানে এই মাসের পর থেকে ভাড়াটা একদম নিয়মিত পেয়ে যাবেন, সেটা নিয়ে চিন্তা করবেন না, ঠিক আছে? কিন্তু সমস্যা তো হচ্ছে যে, কিন্তু সমস্যা কি? সমস্যা হচ্ছে আপনারা আমাকে কি বলছিলেন 3 মাসের অগ্রিম দেবেন। আপনারা আমাকে অ্যাডভান্স কয় মাসে দিচ্ছেন? 2 মাস। 1 2 মানে 1 2 1 2, তাহলে 2 মাসে আপনারা অ্যাডভান্স দিয়ে রাখছেন। আপনারা আমাকে কি বলছিলেন 3 মাসের অগ্রিম দেবেন। 3 মাসের অগ্রিম কি ঠিক মতো দিয়েছেন? আপনারা আরও 2 মাস মানে 5 মাস পরে ওই 3 মাসের অগ্রিম টাকাটা দিয়েছেন। কাজটা কি আপনি ভালো করেছেন? এরপরে আপনাদের সাথে আমার কথা হয়েছে, কন্ট্রাক্ট পর্যন্ত হয়েছে। সেখানে স্পষ্ট করে লেখা আছে যে প্রতি মাসের 2 তারিখে আপনারা প্রতি মাসে ভাড়া দিয়ে দেবেন। সেই ভাড়া কি আপনারা দিচ্ছেন? সে ভাড়া আপনারা দিচ্ছেন কবে? 27 তারিখ, 26 তারিখ, 16 তারিখ। কেন? কি কারণে? আমি তো উত্তেজিত হয়ে যাচ্ছি আপনাদের কথাবার্তায়, আচরণে। আপনারা আমাকে কেন এই ডিউটিটা দিয়ে রাখছেন? প্রতিদিন 7 সকালে আপনাদের রুমের সামনে আমাকে কান পেতে বসে থাকতে? কেন এই ডিউটি কেন আমাকে করতে হচ্ছে? সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনের বুকের স্বপ্নের ঠিকানা। আপনি কেন টাইমে আমাকে ভাড়া দেন না? সবই ঠিক আছে, কিন্তু সকালের ডিউটিটার ব্যাপারে ঠিক বুঝতে পারছি না আমি। মানে আমি বা সোহেল কেউ তো আপনাকে এই ধরনের কোনো ডিউটি দেই নেই আমার যতদূর মনে পড়ছে। আচ্ছা সোহেল দিছে কিনা জিজ্ঞেস করে দেখি না। রাখেন, ফোন করা লাগবে। রাখেন। আমি একটাই কথা বলবো, আল্লাহর ওয়াস্তে মাসের 2 তারিখে ভাড়া দেওয়ার কথা, মাসের 2 তারিখে ভাড়াটা ঠিক মতো দিয়ে দেবেন। এটা আপনাদের কাছে চাহিদা, আমার আর কোনো কিছু চাহিদা নেই, ঠিক আছে? আপনি একদম ঠিক কথা বলছেন ভাইয়া, আপনি একদম ডক্টর যেভাবে বলে আপনি সেভাবে চলাফেরা করবেন।
ঠিক আছে? সকালবেলা জগিং করবেন, ফিট থাকবেন, ওকে? আর আপনি ভাড়াটার যে বিষয়টা আছে সেটা নিয়ে একদম টেনশন করবেন না, মানে এখন থেকে, মানে এই মাসের পরবর্তী থেকে আপনি একদম সময় মতো ভাড়াটা সব পেয়ে যাবেন, ঠিক আছে ভাইয়া? আর মনে করেন যে আমি তো ভাড়া দিয়ে থাকি, তাই না? ভাড়া দিয়ে থেকে না ভাই এরকম চোরের মতো পালায় পালায় থাকাটা, মানে আমার দিকে তাকান, আমার সাথে যায় না জিনিসটা, রাইট? আমি কিন্তু আপনার কথা যতই শুনি ততই আমি মুগ্ধ হয়ে যাই। আর আপনি কি দেখলে তো, মানে আপনার চেহারা কি যেন একটা একটা ইনোসেন্ট একটা ব্যাপার আছে। বিশ্বাস করুন, মানে আপনার ভিতরে কিছু একটা আছে। মানে আমি যতবার যখন তখন উত্তেজিত হয়ে যাই, আর আপনি আমাকে যখনই কথা বলেন তখনই না এক ধরনের মানে কি বলবো, আমি কথাটা সাজাতে পারছি না, মানে এক কথাই বলবো যে আপনাকে আমার ভালো লেগে যায়। কিন্তু একটা কথা ভাই, সেটা হচ্ছে যে আপনার যে রুমটা আর এই যে পাশের রুমটা, এই দুটো রুমের ভাড়া দিয়ে কিন্তু আমি আর আমার বোনটা চলে। তাই আপনার কাছে একটা বিনীত অনুরোধ, প্লিজ ভাই, মাসের 2 তারিখে ভাড়াটা দিয়ে দিন। বাহ, এই তো ভাইয়া আপনি একদম উচিত কথাটা বলছেন। আপনার কোনো পরিশ্রম করার দরকার নেই, তুই সোজা বাসায় যান, বাসায় গিয়ে বিশ্রাম করেন। হ্যাঁ, ও হ্যাঁ, ভালো কথা, আপনি বাসায় গিয়ে ভাবিকে বলেন যে একটা লেবু শরবত বানায় দিতে, খাবেন, দেখবেন চিল লাগতেছে, ফ্রেশ লাগবে আপনার। হ্যাঁ, তুমি এতদিন পর আমার একটা সুন্দর কথা বলছেন, তোমার ধন্যবাদ। নাও তোমার একটা পারফিউম লাগা দিই, দেন। ঠিক আছে না? ঠিক আছে ভাই, কত সুন্দর না? হ্যাঁ গন্ধ সুন্দর। ঠিক আছে, আসি। তুমি আচ্ছা, তুমি সবসময় আমার সাথে এরকম মজা নাও কেন? তুমি কি মজা পাও আমাকে বোকা বানায়? কই, আমি তোমার সাথে কোথায় মজা নিলাম? আমি দেখলাম তুমি একটু অন্য মনস্ক, তাই একটু মজা নিচ্ছে তোমার সাথে, বেশি না। আচ্ছা বাদ দাও, সকালে কোচিংয়ে কে ছিল? কই, কেউ ছিল না তো। কেউ ছিল না? তো তুমি যে আমাকে বললা তোমার সাথে কে যেন আছে, পরে আমাকে তো চলে যেতে বললা, তুমি টেক্সট করে বললা যে তোমার সাথে কে যেন আছে। না, আসলে কি জানো, কেউ ছিল না, কিন্তু কেউ একজন ছিল। মানে আমি যখন যাচ্ছিলাম আমার পাশে কেউ ছিল না, কিন্তু পিছনে কেউ একজন পিছু নিচ্ছিল, মানে কেউ একজন দেখছিল যে আমি কোথায় যাই, কি করি। তাই? তারপর? তারপর তারপর আর কি হলো? তারপর এই যে তোমাকে আমি বললাম। ও হ্যাঁ, তাই তো, তুমি তো তারপর আমাকে বললা, আমি কি বোকার মতো প্রশ্ন করতেছি, রাইট? আচ্ছা শোনো, বাপ্পির স্ট্রেট কথা, আমাদের সম্পর্ক নিয়ে বাপ্পির কোনো আপত্তি নেই, শুধুমাত্র বাপ্পির একটাই শর্ত আছে, আর এই জন্য তোমার কাল অফিসে যেয়ে বাপ্পির সাথে দেখা করতে হবে। এই, কেউ আমাদের ফলো করছে নাকি? হ্যাঁ হ্যাঁ, না না, দূর, কে ফলো করবে? কেউ ফলো করতেছে না। তোমার না এই সমস্যাটা আছে, তোমার সবসময় মনে হয় যে কেউ তোমাকে ফলো করতেছে। তুমি এক কাজ করো, সাইকিয়াট্রিস্ট দেখাও। আমি সাইকিয়াট্রিস্ট দেখাবো? তুমি কি বলতে চাও? আমি পাগল? আমাকে পাগলের ডক্টর দেখাতে হবে? তো আমার আর কিছুই বলার নাই। মানে আমি কি বলতেছি আর তুমি কি বলতেছো আমাকে? মানে আমি তো একটু ভয় পেয়ে গেছিলাম, মানে তুমি বললা না তোমার বাপ্পির সাথে দেখা করতে হবে, না ওটা তো তুমি তো জাস্ট বলার কাজ বলে দিছো, শুনছি তো আমি। শোনার পর যেটা হয়েছে সেটা তো তোমাকে বলে বুঝাইতে পারবো না, তাও চেষ্টা করে দেখি। এটা শোনার পর আমার কলিজার পানির টাঙ্কিতে যে পানির কানেকশনটা আছে না, ওটা তো কেটে গেছে। ইস, কি যে বলো না তুমি। আচ্ছা দাঁড়াও, মা, তোমরা এমন ভাব করছো যেন বৃদ্ধাশ্রমে কেউ থাকেই না। আচ্ছা বাবা, তোমরা যখন বৃদ্ধ হবে আমিও কি তখন তোমাদের বৃদ্ধ আশ্রমে রেখে আসবো? পরিবারের সবাইকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন পূরণের নিশ্চয়তা নিয়ে গড়ে উঠছে স্বপ্নধারা, ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। আরে দেখছো না, নাম আছে, ঠিকানা আছে, সময় মতো কাল চলে যেও। নাম তো আছে, অ্যাড্রেসও আছে, কিন্তু ইনি কে? ইনি আমার বাপ্পি, এতক্ষণ যার কথা তোমাকে বলছিলাম, ইনি সেই মানুষটা, আমার বাপ্পি। সরি, আমার একটু বুঝতে বলেছিল, মানে এইটা হচ্ছে তোমার বাপ্পির কার্ড,
আর এইখানে যে নামটা সেটা হচ্ছে তোমার বাপ্পির নাম, মানে আসল নাম আর কি, রাইট? আচ্ছা, না মানে ওই তুমি সবসময় বাপ্পি বাপ্পি করো, তো বাপ্পিটাকে কেন যেন একটা ছেলের নাম বলে মনে হচ্ছে আমার। তুমি না আসলে, আচ্ছা শোনো, তুমি না কাল একটু পরিপাটি হয়েছে। তোমার যে হোয়াইট কালার শার্টটা আছে না, তুমি সেই হোয়াইট কালার শার্টটার সাথে ডিপ ব্লু জিন্স প্যান্টটা পরা, তোমাকে যে কি জোস লাগবে না ওটাতে, জানো? প্লিজ। আর আর্লি যাবা কিন্তু অফিসে। ঠিক আছে। তোমার সব ডাটা আমার কাছে কালেক্ট করা আছে, তোমার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। কিন্তু একটা বিষয়, মালিহা আমার একমাত্র মেয়ে। মালিহা ছাড়া আমার এই সম্পত্তির কোনো অংশীদার নেই। আমার এই টোটাল স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক মালিহা এবং তার জামাই। জি। আমার মেয়ে যেহেতু তোমাকে পছন্দ করে, আর আমি যা বুঝলাম তুমিও আমার মেয়েকে অনেক পছন্দ করো, আর এই কারণেই তোমাকে আজকে এখানে ডাকা। আমার কিছু কথা যদি তুমি রাখতে পারো, তাহলে আমার মেয়ের হাত তোমার হাতে তুলে দিতে চাই। জি, আপনি বলতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আমি যেহেতু মালিহাকে পছন্দ করি, আমি আপনার সব কথা রাখবো ইনশাআল্লাহ। কথা রাখবে কি রাখবে না সেটা পরে বলি, আগে আমার কথা শোনো। জি অবশ্যই। আমি আমার মেয়েকে খুব যত্ন করে বড় করেছি। ওকে মাথায় রাখিনি উকুনে খাবে, মাটিতে রাখিনি পিঁপড়ায় খাবে। বলতে পারো রাজকন্যার মতোই বড় হয়েছে ও। আর তুমি তুমি আমার রাজকন্যা, রাজত্ব খুব সহজে পেয়ে যাবে এটা ভেবো না। যে কেউ আমার মেয়েকে পটায়ে সম্পত্তির লোভে আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে ফেলবে, তা আমি হতে দেব না। কি বলো, এটা কি আমি ভুল বলছি? না না, আপনি ঠিক আছেন। প্রশ্ন হচ্ছে, যেহেতু তুমি এখনো কোনো চাকরি করো না বা কোনো বিজনেসের সাথেও জড়িত না, তোমার আর্থিক অবস্থা ভালো, তোমার বাবার মৃত্যুর সময় তোমাকে যে সম্পত্তি দিয়ে গেছে তা দিয়ে তুমি আমার মালিহাকে নিয়ে বেশ ভালোই কাটিয়ে দিতে পারবে। কিন্তু বাবা, বসে খেলে তো রাজার ভান্ডারও শেষ হয়। আর এভাবে যদি বসে বসেই খাও, আমি তো আমার মালিহাকে তোমার কাছে সেভ মনে করছি না। তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, তা না হলে আমার মেয়ে তোমার কাছে সেফ। আর তাছাড়া আমি কিভাবে বুঝবো যে তোমার ভিতরে কোনো অসৎ উদ্দেশ্য নেই? জি, আমার কোনো সমস্যা নেই, আমি প্রস্তুত। তা তো বুঝতেই পারছি, কিন্তু আমাকে কথায় আশ্বস্ত না করে কাজে প্রমাণ দিতে হবে। জি অবশ্যই, আমি তাই করব। এখানে কি লেখা আছে তার মূল সারমর্ম আমি তোমাকে বলি, তারপরে তুমি পুরোটা পড়ো, পড়ে এখানে সাইন করো। যেহেতু তুমি এখনো কোনো চাকরি করছো না, সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনের বুকের স্বপ্নের ঠিকানা। এবং কোনো বিজনেসের সাথে জড়িত না। কাজেই তোমাকে আগামী 30 দিন অর্থাৎ 1 মাসের মধ্যে 5 লক্ষ টাকা আমাকে এনে দেখাতে হবে। কিন্তু কোনোভাবেই তোমার বাবার দেয়া কোনো সম্পত্তি বিক্রি করে আর টাকা আনা যাবে না। কারো কাছ থেকে ধার এনে আমাকে দেখানো যাবে না। নিজের যোগ্যতা, দক্ষতা এবং পরিশ্রম দিয়ে টাকা ইনকাম করে আমাকে এনে যদি তুমি দেখাতে পারো, তাহলেই আমি বুঝবো আমার মেয়ে এবং আমার এই বিশাল সম্পত্তি তোমার কাছে নিরাপদ।
খুব চাপে আছি, একদম মাথা নষ্ট হয়ে গেছে গা। কেমনে কি করবো আমি কিছুই বুঝতেছি না। তোর বারবার আসা যাওয়া দেখে বোঝা যাইতেছে তুই যে একটা চাপের মধ্যে আছিস। চাপটা কিসের সেটা বুঝতে পারতেছি না। বোঝার মতো চাপ হলে তো বুঝতি, না বোঝার মতো চাপ। আম্মা ফোন দিছিল, সোজাসুজি কয়ে দিছে সংসারের হাল ধরতে হইব, নাই লইব না। তুই বুঝতেছিস বন্ধু কি করুম কিছুই বুঝতেছি না। চাকরিটা এখন নাই, এইখানে ঘর ভাড়ার 2 মাসের ভাড়া দিতে পারতাছি না, সামান্য করে টাকা যে দিম ওইটাও পারতাছি না। আর এমনি আম্মা কোথায় সংসারে হাল ধরতে, আমি যদি আব্বা আম্মার ওষুধের টাকাটাও দিই তাও 20,000 টাকা লাগবো, যেখানে সামান্য করে টাকা অ্যারেঞ্জ করতে পারতেছি না, আমি 20,000 টাকা কেমনে দিব? আর ঢাকার ভিতরে থাকি এখন নিউজ টু, দেশে যে খেতে খামারে কাজ করুম ওই অবস্থাও নাই। এই শরীর স্বাস্থ্য দিকে তো কেউ খেতে খামারে কামেও নিব না, যদিও কেউ কাজে নেয়। এত টাকা পয়সা এত পড়াশোনা করাইয়া আব্বাই ঢাকায় পাঠাইছে একটা চাকরি করানোর লেগা, তারপরে যদি আমি খেতে খামারে কাজ করি আমার আব্বার কোনো মান সম্মান থাকবো? তুই ক। আরে শোন, তোর একটা কথা একটু বুঝাই বলি। তোর সমস্যাটা তো আসলে মেজর কোনো সমস্যা না। আর তোর সমস্যা হলে তো কোনো প্রবলেমও হয় না, তুই বাথরুমে জাস্ট চুটকির মধ্যে ফ্ল্যাশ করে দিস তোর সমস্যা। তোর একটা বন্ধু হচ্ছে না হাই কমোড, তোর চাপের অংশীদারিত্ব শেয়ার করে তোর সাথে। তুই জানিস এই জিনিসটা না, মানে আমি অনেক ট্রাই করছি যেন এই জিনিসটা আমি আয়ত্ত করতে পারি। মানে প্রতিবার যতই চেষ্টা করছি প্রতিবার আমি অসফল হয়েছি জানিস। মানে আমার ক্ষেত্রে না উল্টা হয়ে যায়। মানে আমি যখন চাপের মধ্যে থাকি না, অনেক চেষ্টা করি জিনিসটা আসে, আনার চেষ্টা করি, ফিলটা পাই যে আসতেছে, যখনই চাপের কথা মনে পড়ে লক হয়ে যায়, নাহলে আরো সোজা উপরে উঠে যায়। কি একটা ঝামেলা বলতো। মুখ দিয়া হে বমি করস, মুক্তি বন্ধ করে দেয়। আসতেছে, হ্যাঁ আসতেছে, এই তো এখন বুদ্ধিটা আসবে। সে আসতেছে আসতেছে না, বুদ্ধিটাও এখন আসবে। দে মামা, দে 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 দে। আরে একটু পরে যা মামা, বুদ্ধিটা দিয়ে যা। এখনই তোর মাথা থেকে একটা ভালো বুদ্ধি বেরোবে, আমি জানি। তোকে বের কর বের কর বের কর বের কর। বিগ বসের ফোন দে, বিগ বস। দেখছিস, আমি তো ভুলেই গেছিলাম। এই তুই না এই চাপের মুহূর্তে আমাকে পরিচয় দিয়ে সবসময় ভালো ভালো বুদ্ধি দেস। দেখছিস তুই তাই করলি কিন্তু। হ্যাঁ ঠিক বল। Hello, soldier. Yes, big boss. জি, soldier one calling. Any problem, soldier? জি বস। কি? বস, এই প্রবলেমটা হয়েছে কি, ওই যে আমি যে মেয়েটার সাথে প্রেম করি না, ওই যে মালিহা, আমি তোর বাসায় গেছিলাম, ওর বাবা আমাকে যেতে বলছে, গেছি। মা, তোমরা এমন ভাব করছো যেন বৃদ্ধাশ্রমে কেউ থাকেই না। আচ্ছা বাবা, তোমরা যখন বৃদ্ধ হবে আমিও কি তখন তোমাদের বৃদ্ধ আশ্রমে রেখে আসবো? পরিবারের সবাইকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন পূরণের নিশ্চয়তা নিয়ে গড়ে উঠছে স্বপ্নধারা, ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। আমি শুধু এইটা বুঝতে চাই যে মালিহার যে অন্য একটা ছেলের সাথে বিয়ে হচ্ছে, এই বিয়েটা হতে পারবে। Yes, soldier.